আমার মনে আছে যে আমি মনে হয় মিনিমাম না হলেও 2000 গান আমি তুলছিলাম বেজে। কত চ্যালেঞ্জিং যে রাফা হিমসেলফ এত ভালো একটা বেসিস, ওর ব্যান্ডে বেস ফিল করাটা মানে সো আমার কাছে কিছুটা এরকমই লাগে যে বেস ছাড়া একটা ব্যান্ড কিন্তু কখনো সো অ্যাজ এ বেসিস্ট অর এনি মিউজিশিয়ান মানে ইয়াতে বাজানো, কোক স্টুডিওতে বাজানো, এটা আসলে খুব ওয়াই দ্য নেম বেস কিংডম। Assalamu alaikum and good evening to you all. This episode, a very electrifying episode, exactly termটা use করলাম because this time a special guest came and a true legend in the Bangladesh music scene. His name is কি বলবো, বেস কিং পাভেল। পাভেল। There you go, পাভেল। হ্যাঁ, বেস কিংটা একটু ওইটা জাস্ট স্টোরি আর কি। এইটাই আগে স্টার্ট করি, why the name বেস কিং পাভেল। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে লেজেন্ড, মানে যে লেজেন্ড যে কথাটা, এটাতে আমি জাস্ট বিশ্বাসী না। আচ্ছা আচ্ছা, এটা অনেক দূর এখনো। আচ্ছা সো এটা এক। আর সেকেন্ড হচ্ছে এই বেস কিং ব্যাপারটা আসছে হচ্ছে আসলে ওই একটা এরা ছিল না, আমরা সবাই ওই গাড়ির মধ্যে স্টিকার লাগাইতাম, সবাই স্টিকার লাগাই ধানমন্ডিতে ঘুরতাম, বড় রিল। হ্যাঁ, গাড়ির পিছনে। হ্যাঁ, সবাই যে যার নাম দিত। সো আমার ফ্রেন্ডকে আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটা স্টিকার লাগাবো পিছনে, কি দেওয়া যায়? তো ফ্রেন্ডটা বললো আচ্ছা তুমি তো বেস প্লে করো, তাহলে তুমি বেস কিং নামটা দিয়ে দেখো, এটা তো ভালোই হবে। আচ্ছা, তাহলে চিন্তা করলাম ভালোই তো, নামটা কুল আছে। ব্যাক ইন দ্য ডেইজ তখন মনে হইলো যে আচ্ছা এটা মনে হয় কুল, তো আমি ওটা প্রিন্ট করে ওটা লাগাইছি। এরপর থেকে ওই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে না, বেস কিং আসছে আসছে, ওইটার থেকে আস্তে আস্তে সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। গ্রেট গ্রেট। তাহলে এই মিউজিক লাইনে ওয়েন ডিড ইউ স্টার্ট? যেমন ফর এক্সাম্পল আমি ক্লাস 7 আই গট ইন্সপায়ার্ড, ঠিক আছে। সো অ্যাবাউট ইউ? আমার হচ্ছে গিয়ে যখন আমার এসএসসিটা শেষ হয়, তখন মানে ফ্রেন্ডদের মধ্যে অনেকে ছিল যে ওই গিটার টিটার বাজাইতো, তো আম্মু একটা গিটার কিনে দিছিল অ্যাকোস্টিক, প্রথমে যে সিগনেচার অ্যাকোস্টিক। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওটা ফালাই রাখছি, বলছি না এটা মানে আমার জিনিসটা, এটা করবো না। তারপরে যখন ওই যে বন্ধটা আসলো অনেক বড়, তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে শিখি, কি আর আছে। এরপর যখন শিখা শুরু করলাম, ওই 2-3টা ফ্রেন্ড এমনিই করতাম, এরপর থেকে মানে ইন্টারেস্টটা অনেক বাইরে গেল যে আচ্ছা ঠিক আছে, তো ভালোই তো, মজাই তো লাগে যে কি করি। এরপরে যে ওই যেসব গান শুনতাম চেষ্টা করতাম ওগুলা, তখন তো ইউটিউব বা এরকম কিছুই ছিল না, সো ওগুলো চেষ্টা করতাম, মানে ওই ফ্রেন্ডটার জন্য ওয়েট করতাম, ও একটু কর্ড বুঝে, ও কখন আসবে, আমার একটু কর্ড দেখাবে, আমি ওই কর্ডটা প্র্যাকটিস করব। সো এরকম করতে করতে আসলে একটা সময় গিয়ে যে হয়ে গেছে। বেসিন ইন্টারেস্টে কিন্তু মানুষের অনেক কম আসে, যেমন গিটারে সবাই ফোকাস হয়। হ্যাঁ, বেজের ব্যাপারটা আবার অন্যরকম। সো ব্যান্ড যখন ফর্ম করছি, ব্যান্ডে সব আছে, 3টা গিটারিস্ট, সবাই তো গিটার বাজায়, আমিও 4টা গিটারিস্ট, ড্রামার, ভোকাল পেয়ে গেছি একটা। সো বেস প্লে করার কেউ নেই। সো এখন চিন্তা করলো যে সবাই ওই যে থাকে না, একজন বাখরা পাইছে, আচ্ছা ঠিক আছে তুই বেস বাজা, আচ্ছা না হইলো তুই ব্যান্ডে নাই। তো চিন্তা করলাম আচ্ছা ব্যান্ডটা যেহেতু করবোই, তাহলে আচ্ছা বেসটাই তাহলে একটা এটাই শিখি। তারপরে বেসিক্যালি আমি বেসটা কিনে, আমি প্রথম ইচ্ছাই ছিল না যে আমি বেস গিটার বাজাবো, আমার ইচ্ছা ছিল যে গিটারিস্ট হবো, গান গাবো, যেটা একদমই পারি না, গান তো গাইতে পারিই না। সো এই তো ওইভাবেই বেসটা। আমাদের একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ কমন ফ্রেন্ড, নামটা খালি বললাম না। হ্যাঁ, ও একটা কথা বলছিল, কারণ ওর একটা লাউঞ্জ আছে, যাক ও একটা বলছিল যে একটা নাকি অনেকটা, ওই তো আগের লাউঞ্জ ছিল না কি ছিল, এখন একটা লাউঞ্জ আছে। সো ঘটনাটা হলো যে ও বললো যে সীসা, আগে বলে দিলাম গাইজ, যে সীসার মধ্যে মিন্ট হচ্ছে লাইক আ লবণ ইন দ্য ফুড। ফুড যতই মজা হোক, লবণ ছাড়া কিন্তু খাবার মজা না। হ্যাঁ, তো ওই ফ্লেভারে মিন্ট না দিলে বলে কিছুই মজা না। সো আমার কাছে কিছুটা এরকমই লাগে যে বেস ছাড়া একটা ব্যান্ড কিন্তু কখনো ভালো সাউন্ডটা দিবে না। এবং মোস্ট অফ দ্য পিপল আমি দেখবো যে এই বেসের যে মানে নিডটা বা রিয়ালিটিটা, ওরা এই জিনিসটা কিন্তু কেউ কনসিডার করে না। সো আই বিলিভ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, নাহলে কিন্তু সাউন্ডগুলো খুব ফাটা সাউন্ড আসে। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে একটা ব্যান্ড ফর্ম করলে একটা গিটার মানে কম্প্রোমাইজ করা যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে 2টা গিটারের জায়গায় আমি একটা গিটারে যাব, বাট বেস গিটারটা ড্রামটা কিন্তু কখনোই এইটা বাদ যাইতে পারেই না, কারণ ওই একদম পুরো ফাউন্ডেশনটাই তখন নষ্ট হয়ে যায়। সো বেসিস্ট ড্রামারকে ফলো করবে, ড্রামার বেসিস্টকে ফলো করে, এই কেমিস্ট্রিটা আগের থেকে হয়ে আসছে এবং
এভাবেই চলতেছে। আর বাংলাদেশেও দেখলাম যে আস্তে আস্তে এখন বেস ব্যাপারটা ইম্পর্টেন্সটা বুঝতেছে, এই ভালো ভালো বড় বড় প্ল্যাটফর্ম আসতেছে, ওরাও মানে চুজ করতেছে একদম, হ্যাঁ ঠিক আছে কোনখান থেকে কাকে নিয়ে কোন গানটায় কে কীরকম প্লে করে, কাকে দিয়ে কি করা যায়, এই জিনিসগুলো আরও অনেক ডেভেলপ হয়ে গেছে আগের থেকে। আমাদের টাইমে যেমন বেস, ও আচ্ছা ঠিক আছে ওই রেড হট চিলি পেপারস বাজাইতে পারলে ও আচ্ছা ও ভালো বেসিস্ট, আর যে পারে না ও কিছুই না। হ্যাভিং সেড দ্যাট, হুজ ইউর ইন্সপায়ারেশন? এখন তো ইউ আর অলরেডি আ গুড সেই রকম প্লেয়ার, বাট ছোটকাল থেকে থাকে না যে না he's ওই my inspiration? একজনই ওই আচ্ছা। প্রথম থেকে ছিল এখনো, ভিক্টর রুটেন। আচ্ছা, সো হি ইজ মানে একদম ওকে। গড অফ, আরএইচসিপি তে ছিল? না না না। ও কোনো ব্যান্ডে ছিল না, হিজ সোলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট ও হচ্ছে গিয়ে মানে একদম মানে বাইরের অনেক জায়গায় ট্যুর করে, সেশন এইসব করে। সো ও হচ্ছে গিয়ে মানে বাইরের থেকে ওই হচ্ছে করে ফেভারিট। আসে। তো ওকেই আমি ফলো করি বাইরে, এবং ফলো করি বলতে ওরকম তো আর বাজানো সম্ভব না, কারণ অনেক কিছু ব্যাপার আছে। হুম। দ্য ডেডিকেশন অ্যান্ড টাইম ইউ নিড এইখানে আসলে বাংলাদেশে অতটা পসিবল না। হুম। আর বাংলাদেশে অফকোর্স মানে বেস বাবা। সো হ্যাঁ, উনি তো উনি। তো এখানে আমার মনে হয় বাংলাদেশে বেস বাবা যদি এইভাবে বেস বাজানো যায়, এটা যদি সে না ইন্ট্রোডিউস করতো, আমার মনে হয় মানে অ্যাটলিস্ট আমি হয়তো নর্মাল একটা বেসিস্টই থাকতাম, যে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আমি বেস বাজায় আমি ফ্রন্টে আসতে পারবো, এত কিছু করা পসিবল। He's the one এইটা who আমি showed the হ্যাঁ way, ওনাকে path the দেখেই way. মনে হয়েছে যে Of হ্যাঁ course. আচ্ছা এটা করা সম্ভব, Of course. বেজেও আচ্ছা সোলো বাজায়। আচ্ছা তারপরে কিন্তু মানে গট ইন টু দ্য মানে ফরেন পার্টস, এর আগে কিন্তু বাংলাদেশে মানে ওনাকে দেখেই সবকিছু করা। আমি মনে হয় আরো মানে থাউজেন্ডস অফ বেসিস্ট হবে যারা এই একই অ্যান্সারটাই দিবে। মেক সেন্স। আমার ছোটকালের একটা ভালো মানে ফেভারিট ব্যান্ড ছিল ড্রিম থিয়েটার। হ্যাঁ তার আমার বেসিস হচ্ছে জন কি- মায়াং, না নাম? আমার হচ্ছে মানে আমার একদম ফেভারিট ব্যান্ড ড্রিম থিয়েটারই। কি So, বাজায় রে একদম ভাই, মানে যদি বাইরে হয় amazing. না, হ্যাঁ মানে জন মাইংয়ের কথা তো জাস্ট বাদ দিয়ে দিলাম। আগে জন মাইং কোন বেসটা প্লে করতো, ও মানে কি করতো প্রত্যেকটা জিনিস ফলো করতাম। এখন মানে একটু চেঞ্জ হয়ে গেছে, ও ইয়ামাহা কিনছিল, আমি ইয়ামাহা বেস কিনছি, ও আচ্ছা, আচ্ছা, তারপরে মিউজিক ম্যান কিনছে, আমিও মিউজিক ম্যান কিনছি, যে ও আচ্ছা ও যা করে আমার তাই করতে হবে। Right. সো ও মানে একদম ডাইহার্ট ফ্যান বলতে পারো। মানে আসে না বাইরে যে কোনো একটা শো, মানে আশেপাশের দেশে তো অনেকেই আসে, যে কোল প্লে এসে গেল, আমার কিন্তু ওরকম অ্যাট্রাক্ট করেনি। আচ্ছা কোল প্লে দেখতে যাবো না, ড্রিম থিয়েটার যদি আসে ওহ, আমার যে স্যার রাখা যাবে না। আমি দূর। আমি ইভেন আমার ব্যান্ডমেট রাফা, আচ্ছা। এই দুজন জাস্ট পাগল। হ্যাঁ। So, আমরা কয়েকদিন আগে একটা করলাম, মানে একটা কাভার আসবে ইয়ামাহা থেকে, সো ড্রিম থিয়েটারের একটা সং। সো ওইটা আমার আর ওর তুলতেও হয় নাই, মানে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের ড্রামারটা নতুন জয়েন করছে, ও ওইরকম শুনে নাই। আমরা জাস্ট আমি আর রাফা ওকে মুখে বলে দিতে পারতেছিলাম এই ড্রামের পরে এই ড্রাম, এখন এইটা, এখন স্নেয়ার, এখন সিম্বল। That you got used to the rhythm মানে of the আমরা the এত music. মুখস্থ, ড্রাম Chord কিন্তু pattern বাজাইতে পারি না, বাট হুম। সবকিছু এত মুখস্থ, কারণ এত ইনটু। I So, remember ব্যাপারটা- Rafa from childhood as well. মানে he's such an amazing talent because I know যে ও সবকিছুই পারে, হ্যাঁ হ্যাঁ। তাই না? ও কিবোর্ড পারে and drums পারে and then গিটার নাও আছে এখন and ব্যাপারটা vocals. মানে কত চ্যালেঞ্জিং যে রাফা হিমসেলফ এত ভালো একটা বেসিস্ট, ওর ব্যান্ডে বেস প্লে করাটা আচ্ছা, I মানে didn't know that. Okay, হ্যাঁ ও অনেক ভয়ঙ্কর ভালো বেসিস্ট। আচ্ছা, ওর ব্যান্ডে বেস প্লে করা কিন্তু আরো বেশি কঠিন একটা ব্যাপার, হ্যাঁ। আরো কঠিন যে ড্রামার। ওর তো যে সব সময় যে একটা ভুল করলেই তোর কানে চলে কানে আসবে, চলে আসবে। এটা কি বাজাইছো, Difficult. ডিফিকাল্ট অনেক। So, you started your career as a bassist, the huge band Miles. এটা হ্যাঁ অনেকদিন। And how was the experience? এইটা জাস্ট মানে আমি বলতে মানে ওইভাবে বলতে গেলেও যে একটা ইনস্টিটিউশন থাকে না যেখান থেকে অনেক কিছু শিখার আছে। সো ওইখানে যখন আমি বাজানো শুরু করলাম, সো আমার মনে হলো যে আমি মানে বাজানোর থেকে আমি মনে হয় যে অনেক কিছু শিখে আসতে পারছি, যে কিভাবে ব্যান্ড রান করে, কোনটা কিভাবে করতে হয়, মানে প্র্যাকটিসগুলো কতটুকু সিরিয়াস, কিভাবে প্র্যাকটিস শুরু করতে হয়, কিভাবে গান করে, কিভাবে স্টেজগুলা তারা ডিজাইন করে। পারফরমেন্সটা কিন্তু পুরা ওনাদের একদম ডিজাইন থাকে। আর মানে প্র্যাকটিস যেমন আমরা যেমন মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটা শো আছে, ও আচ্ছা ঠিক আছে শো এর আগে আমরা 2টা প্র্যাকটিস করলাম এরকম, বাট ওনাদের ব্যাপারটা হচ্ছে মানে একদম পুরা ইটস লাইক অফিস, মানে
এভরি উইকে 4 দিন মানে নো ম্যাটার শো আছে কি নাই বসতেই হবে, তারা প্র্যাকটিস করতেই হবে। গান প্র্যাকটিস করে না, অন্যান্য জিনিস প্র্যাকটিস করে। এমনও হয় যে ওনারা একটা কর্ডে পুরা 4 ঘন্টা জ্যাম করতেছে একটা কর্ড। গুডনেস মি, মানে মানে থিংক অ্যাবাউট ইট। হ্যাঁ, সো মানে ওই এরকম অনেক কিছু আসলে ডিজাইনিং কিভাবে সাউন্ড করা হয় কিভাবে মানে লট টু লার্ন ফ্রম হ্যাঁ। না, ওইখান থেকে ইউ হ্যাভ লার্নড আ লট। হ্যাঁ হ্যাঁ I've seen you খুব রিসেন্টলি দ্য টার্কিশ অ্যাক্টর যে আসলো, হ্যাঁ হ্যাঁ ওইখানে ইউ হ্যাভ প্লেড, হ্যাঁ 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 অ্যান্ড ওইখানে ফুয়াদ ভাই হ্যাঁ, finally হ্যাঁ। আসলো। কারণ ফুয়াদ ভাই যে আসছে আই হ্যাভ নো আইডিয়া, বাট দেন পরে জানলাম যে আসছেন, অ্যান্ড হি ইজ অলসো ভেরি ট্যালেন্টেড, Yeah. অ্যান্ড ইউ প্লেইং অ্যালংসাইড উইথ সো মেনি ট্যালেন্টস আশেপাশে। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? এই ব্যাপারটা আমি নিজেই অনেক এনজয় করি আর কি, যে মানে একদম প্রথম ডেথ মেটাল থেকে শুরু করে মানে ক্যারিয়ার যখন শুরু হলো, আমি ইভেন রাফা সিভিয়ার ডিমেনশিয়া মানে একদম হার্ড কোর মেটাল ওগুলোর থেকে আস্তে আস্তে রক তারপরে পপ, এই জিনিসটা জাস্ট অনেক মানে আমার মনে হয় এটা অ্যাজ এ মিউজিশিয়ান সবারই একটু হলেও একটু এক্সপ্লোর করা উচিত, মানে টু গেট দ্য অল দ্য টেস্ট, মানে কি টাইপের সব জনরাগুলো না বাজাতে পারলে কিন্তু জাস্ট একটা অনেক বড় জায়গা এক্সপ্লোর করাটা ডিফিকাল্ট। হ্যাঁ আছে, বাট ওই যেটা নিজের থেকে ইচ্ছা না থাকলে যে আচ্ছা আমার এই গানটা ভালো লাগে না, আমি ভালো লাগাইতে পারবো না, তো সো ওইটা আসলে আমার মনে হয় বেসিসদের জন্য এটা একটু ইজিয়ার, কারণ কি ওরা তো একটু গ্রুভ বেসড হয়, যে আচ্ছা গ্রুভ কোথায় আছে। আমরা কিন্তু ওই যে মানে একদম যেগুলো এক্সট্রিম কোর মেটাল এগুলোতে কিন্তু অত গ্রুভ বেসের জন্য কিন্তু অত না, ওরা তো তো এটা একটা কিন্তু প্যাটার্নে আমরা যে বাজায়। হ্যাঁ ফাঙ্ক অথবা অন্য কিছু হলে আমরা আসলে গ্রুপগুলোর মধ্যে যাইতে পারি। সো ওই যে ওই ব্যাপারগুলোর মধ্যে ফুয়াদ ভাই, মাইলস আর মানে আরো অন্য মানে যত প্রজেক্টস আছে এগুলোতে কিন্তু ওই জিনিসটাই প্র্যাকটিস হয়, আবার ওইটাই মজা লাগে। আবার কিন্তু আমরা ওই জিনিসগুলোই আবার দেখা যায় যে ঘুরায় ফিরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করারও ব্যাপার আছে। এমন কিন্তু না যে আমরা ফাঙ্কের কোনো কিছু নিয়ে আমরা মেটালে অ্যাপ্লাই করতে পারবো না, আছে কিন্তু জায়গা ফাঁকা থাকে, এগুলো তখন ওই যে অ্যাজ এ মিউজিশিয়ান অনেক গ্রো হয়, মানে গ্রো করা যায় অনেক। সো একটু ইয়াং অ্যাসপারেন্টদের এনি টিপস অ্যান্ড টেকনিক দ্যাট ইউ ক্যান গিভ, যে বেসিস্ট হওয়ার জন্য কি কি লাগে বা কি হোয়াট ইউ কল ইট, দ্য এনার্জি অর দ্য মাইন্ডসেট দ্যাট ইউ নিড, ইফ ইউ ক্যান শো ইট টু আওয়ার অডিয়েন্স। ওয়েল, প্রচুর গান শুনতে হবে, অনেক গান শুনতে হবে এবং সব টাইপের গান শুনতে হবে। গান শুনে তারপরে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বেসটা কিভাবে বাজতেছে, কিভাবে গ্রুপটা হচ্ছে, বিভিন্ন দেশি বিদেশি বেসিসদেরকে এক্সপ্লোর করতে হবে, করলে তারপর ইউ গেট অ্যান আইডিয়া যে আমরা আচ্ছা আমার কোন টাইপটা ভালো লাগে, তারপর যেই টাইপটা আপনি সিলেক্ট করবেন আপনাদের কাছে ভালো লাগবে সেই টাইপটা নিয়ে ইউ গো ফার্দার। এখানে কি স্কেল ইউজ হচ্ছে কোন গিয়ার ইউজ করতেছে, আমি কিভাবে আমার টোনটা শেপ করব, এরপরে আসলে একটা একটা করে এভাবে অ্যালাইন্ড হবে। কিন্তু প্রথমেই আপনার অনেক গান শুনতে হবে, এটা খুবই জরুরি। সব ধরনের গান শুনতে পারার মন মানসিকতাটাও খুব জরুরি। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। একটু রিসেন্ট পারফরমেন্স যে কোক স্টুডিও বাংলাতে দ্যাট ইউ আর ডুইং, সো একটু কি শেয়ার করা যাবে আমাদের সাথে, যে হাউ ইজ দ্য প্রজেক্ট রানিং? কোক স্টুডিওর এটা সেকেন্ড সিজন একটা ছিল ওই যে ফুয়াদ ভাইয়ের সাথে। আচ্ছা, ফুয়াদ ভাইয়ের সাথে একটা ছিল দিওয়ানা, আর এই সিজনে হচ্ছে প্রীতমের সাথে যেটা এই মালোমা। আচ্ছা আচ্ছা। সো কোক স্টুডিওর ব্যাপারটা হচ্ছে এটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, তো সো মানে কোনো সিজনে কিন্তু বলতে পারি না ও আচ্ছা আমি এই সিজনে আসি, আমি এই কটা গানে আসি বা কি, মানে পুরো জিনিসটাই ওরা র্যান্ডমলি সিলেক্ট করে, মানে কোনখানে আচ্ছা কোন গানটায় একদম কাকে ফিট ইন করানো যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, কে কোন গানে ইয়া করতে পারবে। তারপর আবার প্রডিউসারদেরও একটা ইয়া থাকে যে আচ্ছা হ্যাঁ আমি এই গানের জন্য আমি আচ্ছা আমি ওনাকে চাই, আমি এই গিটারিস্টকে চাই, কারণ কি সবারই একটা প্রেফারেন্স থাকে। ফুয়াদ ভাই যদি মুভ করে উনি কখনো মানে ওই দেখা যায় আচ্ছা বেজ লাগলে আর নো ম্যাটার হোয়াট আমার পাবেলকেই লাগবে, বাট বাইরের যখন প্রডিউসার তখন কিন্তু তাদের অনেক মানে এই ব্যাপারটার ওই ইয়াটা থেকে তারা খুব একটা বেরোতে চায় না, যে যাদের সাথে বাজায় তারা কমফোর্ট ফিল করে বা যে মিউজিশিয়ানদের সাথে তারা কাজ করে তাদের কাছে ভালো লাগে তারা কিন্তু ওইটার মধ্যেই থাকে। সো অ্যাজ এ বেসিস্ট অর এনি মিউজিশিয়ান মানে ইয়াতে বাজানো, কোক স্টুডিওতে বাজানো, এটা আসলে খুব
বড় একটা ব্যাপার। কারণ আমি যদি নিজে প্রডিউসার হই কোক স্টুডিওতে, আমি যদি কোনো একটা গানের প্রডিউস করি কখনো, আমি মানে একদম অবভিয়াসলি আমি আমার ফ্রেন্ডদেরকে ইয়া করবো যে আচ্ছা আমি গিটারে ওকে নিব কারণ ওর সাথে আমার কমফোর্টেবল মানে লাগে কাজ করতে, আমার ওকে নিব। ওইভাবে কিন্তু চিন্তা করে খুব কম মানুষ যে ও আচ্ছা আমার এইটার জন্য এইটাই বেস্ট হবে। সো ওই ব্যাপারগুলো কিন্তু মানে এই বাংলাদেশে যে এখন প্র্যাকটিস হচ্ছে, মানে কোক স্টুডিও যে ওইভাবেও চিন্তা করতেছে, এটাও কিন্তু একটা খুব মানে আসলে প্রশংসার ব্যাপার যে। আর শুটের আর রেকর্ডিংয়ের ব্যাপারগুলো খুবই মানে আসলে 2-3 সেশনে হয়। প্রথমে গানটা বানানো হয়, গানটা বানানোর পরে তারপরে আমরা একটু বসি, আচ্ছা ঠিক আছে এটা কীভাবে বেস ডিজাইন করা যায়। সো এই গানটাতে স্পেশালি প্রীতমই বলছে ওদেরকে যে আমার মানে আমার পাভেল ভাইয়ের সাথে, ওনাকে বলেন আমি ওনাকেই চাই এই গানে, কারণ স্ল্যাপ আছে অনেক কিছু আছে। হ্যাঁ, তারপরে মানে ওই টিম আমাকে কল দেয় যে আচ্ছা প্রীতম ভাইয়ের এই গানটার মধ্যে আপনি কাজ করবেন কিনা জানান। তারপর মানে আমি একটু কথা বলে, কারণ উই নো ইচ আদার অনেক আগের থেকে, প্রীতমকে চিনি প্রায় মনে হয় না হলে 15 বছর। সো ও একদম উইঠে আসাটা, ও আগে একসাথে আমরা কাজ করতাম, ওর প্রথম গান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আর কি নিজেদের দেখা। গ্রেট। সো ও বলাতেই আসলে পরে আসলে ওইভাবে ওইখানে ওই যা কাজ করা আর কি। এরপরে তো শুট এন্ড এভরিথিং এখন তো মানে মনে হয় টপ চার্টে আছে এখনো। পার্সোনাল কোয়েশ্চেন, নেম ইউর 3 ফেভারিট ব্যান্ড আদার দ্যান ড্রিম থিয়েটার। সবাই কিন্তু ড্রিম থিয়েটার বুঝে গেছি, এছাড়া কি? আমি দেশি ব্যান্ড বলি। হ্যাঁ অফকোর্স, আরো বেটার। নেমেসিস। আচ্ছা, জানতাম না এটা কিন্তু একটা অর্থহীন। তিনটা ব্যান্ডের মধ্যে করা কিন্তু খুব কঠিন। আরো 2-3টা যাক, চলুক। মাইলস আমার ব্যান্ড তো না, আমি তো ওখানে গেস্ট প্লে করতেছি, সো আমি ফ্যান হইতেই পারি। তারপর হচ্ছে ব্ল্যাক, বিগ টাইম। আচ্ছা, হ্যাঁ। ওয়ারফেজ নাই লিস্টে? ওয়ারফেজ আর ওগুলো আমি এক ক্যাটাগরিতে রাখবো, কারণ আমি তো বেসিস্টের পার্সপেক্টিভে সো সবকিছু একটু আচ্ছা হ্যাঁ একটু গ্রুভও আছে, ইয়াস, সো ওইভাবে মিলায়। সো ওয়ারফেজ বলতে গেলে পাওয়ার সার্জ, এরকম আরো অনেকগুলো লিস্ট চলে আসে, মেকানিক্স। পাওয়ার সার্জ না বাবুই ছিল নাকি না, আই ডোন্ট রিমেম্বার। পাওয়ার সার্জ যে প্রথম দিকে ছিল, হ্যাঁ হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই অবশ্য। হ্যাঁ, কারণ এখন তো কিছুই করতেছে না, ওরা জাস্ট বসে আছে, নতুন মিউজিক নাই কিছুই। So much inspiration though around you and you are doing great. Music-এর পাশাপাশি any other thing that you are doing or is just you are sticking to the music? না, মিউজিকের পাশে অবশ্যই বাংলাদেশে যদি কিছু করতে হয় একটা দিয়ে হয় না। হ্যাঁ সেটাই। সো আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, ওইটাই আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের। আচ্ছা। সো ওইটাতে ফুল টাইম কাজ করতে হয়, তারপর জাস্ট ইটস আ বিট চ্যালেঞ্জিং, তাই না মাঝে মাঝে? এই যে ফোন আসতেই থাকে। হ্যাঁ, স্পেশালি ইন্টারন্যাশনাল ট্যুর দ্যাট ইউ আর ডুইং, ওইখানে তো জাস্ট বিগ লস ফর দ্য অফিস একদম। আচ্ছা। সো এটা নিয়ে ফ্যামিলির সাথে ওই এখনো। বাট এই যে আমাদের যে দেশে যে ইন্টারন্যাশনাল সিনটা যে এখন অন হইলো, যে লট অফ ব্যান্ডস আর গোয়িং অ্যাব্রড এন্ড প্লেইং, এই পার্টটা কিন্তু আমাদের জন্য অনেক ফ্যাসিনেটিং। এন্ড হাউ ডু ইউ থিংক যে হাউ ডু ইউ ফিল যেমন ইন্টারন্যাশনাল ক্রাউডের সাথে অলদো বাঙালিরাই থাকে? হ্যাঁ, না এইখানে 2-3 টাইপের ইন্টারন্যাশনাল ট্যুর মানে আমার করা হয়। আচ্ছা, একটা হচ্ছে একদম ফর ফরেন, মানে অ্যাওয়ার্ড রাফা যেই ব্যান্ডটা, মানে রাফার সাথে আমাদের ইন্ডিয়া বা অন্যান্য যেই শোগুলো হয় ওগুলো কিন্তু বাঙালি ঠিক আছে, বাট নট বাংলাদেশি। আচ্ছা, ওটা কিন্তু পুরো ইন্ডিয়ান ক্রাউড। সো আমরা প্রতিবারই যখন যাই আমাদের একটা বাংলাদেশে যেমন একটা কনফিডেন্স লেভেল থাকে যে ও আচ্ছা আজকে আমি জানি যে কোরাসে সবাই গাবেই। সো ওই কোরাসগুলো যখন আমরা করি মানে গেয়ে আবার বলি যে হ্যাঁ আপনারা গান, তখন তখন একটু ভয় থাকে, যাচ্ছে এরা কি জানে গানটা নাকি জানে না। সো একটু ভয় লাগে। তারপরে আমরা যখন আমরা 2019 থেকে ট্যুর করতেছি ব্যান্ডের, ইন্ডিয়াই বলতে পারবি, মানে ইয়াতে কলকাতায়। সো ওগুলোতে রেসপন্স দেখে মানে আমরা একদম খুবই অবাক। সো এইটা একদমই মানে আমাদের দেশের না আরেকটা দেশে, যে আমাদের বাংলা গানটা ওইখানে সবাই আমাদের গান বেসিক্যালি ওরা গাইতেছে, এনজয় করতেছে এবং হ্যাঁ ফিলস গুড। তারপরে এইবার লাস্ট কয়েকটা শোর পরে মানে ওরা আবার আমাদের সাথে এক্সক্লুসিভ ডিলে গেছে যে হ্যাঁ আমরা ইয়ার লং আপনাদেরকে প্রমোট করতেছি এই সেই। তো সো মেনি থিংস হ্যাপেনিং ওইখানে।
সো এই জিনিসটা আসলেই মানে এটা আসলে মানে খুবই মানে প্রাউডই ফিল হয় একদিক দিয়ে যে বাংলাদেশের মিউজিকটা নিয়ে যেতে পারতেছি আমরা। সো আমাদের সাথে মেঘদল একটা ব্যান্ড আছে, ওরাও অনেক যাচ্ছে, শিরোনামহীন যাচ্ছে। সো এই তিনটা ব্যান্ডই এখন খুব যাচ্ছে। এর আগে আমরা দেখতাম মাইলস যাইতো কলকাতাতে শো করতো, স্টেডিয়ামে শো করতো, তো ওগুলো মনে হতো যে কেমনে সম্ভব এটা, হায় হায়। সো এখন দেখতেছি যে আসলে হ্যাঁ ইন্টারনেটের জন্য তো একটু হয়েছে ইজি, বাট আই থিংক প্যাশন থাকাটা দরকার, ব্যান্ডের কানেকশন থাকা দরকার, এন্ড ইট জাস্ট ওয়ার্কস আউট ম্যাজিক্যালি, তাই না? হ্যাঁ এইটা একটা। আরেকটা হচ্ছে যে বাঙালি কমিউনিটির জন্য যেটা ওই অন্যদের মাইলসের সাথে ছিল একটা, তারপরে আরো মানে সব ফুয়াদ এন্ড ফ্রেন্ডসেরও থাকে, নেক্সট মান্থ তো একটা আছে। ও গ্রেট So, গ্রেট। এরকম লেগেই থাকে। ওইটা আবার বাঙালি ক্রাউডের জন্য তো ওইখানে আবার ওই ডিফারেন্সটা বুঝতে পারি না। ওইটা জাস্ট বাইরের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা, ওদের একটা আলাদা প্রফেশনালিজম আছে যে হ্যাঁ আমার এতটার সময় ভেন্যু ওপেন হবে, এতটার সময় এই কাজ হবে, এই জিনিসগুলো ওদের টাইম আবার মেইনটেনেন্স খুব- এন্ড এভরিথিং। হ্যাঁ। হ্যাঁ আর perfect. এখানে যেমন আমরা ঠিক আছে যে কনসার্টে যাই, মানে ড্রামটা আমরা জানি লাগানো থাকবে, আমার বেস অ্যাম্প আমার সেট করা থাকবে, ওইখানে কিন্তু এরকম না। আচ্ছা। যার শো তার পুরো রিগটা তার ডিজাইন করতে হবে। ও ওয়াও, সো দ্যাট ইজ সামথিং নিউ। ওরা কোনো কিছু করে দিবে না। সো আমাদের যে ড্রামার যায়, ইভেন সাজু ভাই আর্টসেলের, উনিও যখন এই যে এখন টোরে, ওনার কিন্তু নিজের ড্রামটা নিজেরই সেট করতে হয় ওইখানে প্রতিবার, এবং শো শেষ হয়ে গেছে চলে যেতে পারবে না, ওই ড্রামটা আনপ্যাক করে আবার প্যাক করে দিয়ে যেতে হবে, এটা ওদের সিস্টেম। আদারওয়াইজ আপনি হ্যাঁ রোডি হায়ার করতে পারেন, বাট বাইরে রোডি ইজ ভেরি এক্সপেন্সিভ। সো ওইটা পরে দেখা যায় না। আবার মানে দেখা যায় অর্গানাইজার থেকে কেউ না কেউ হেল্প করে, কারণ ওরা জানে যে বাংলাদেশিদের তো ওই অভ্যাসটা আমাদের নাই। আমাদের তো যেমন আমরা তো এখন জাস্ট শোতে গিয়ে দাঁড়াই চলে আসি, রোডিজ অ্যান্ড পুরা টিম আছে, একটা টিম ওই গিটার টিটার সব কিছু নিয়ে একদম সেট করে চেক করে আমাদের হাতে দেয়। আচ্ছা আচ্ছা। সো আগের মতো বাসার থেকে ক্যারি করে নিয়ে যাওয়া গিটার এটাও লাগে না, মানে সব কিছু খুব ইজি হয়ে গেছে এখন। মানে ওই জায়গায় পৌঁছাইতে হয়, হ্যাঁ মানে মানে ওই যে ওইটাই বললাম যে প্যাশন দিয়ে এন্ড এভরিথিং। আর আসলে হয় কি, মানুষ যেটা দেখে সে তো আউটপুটটা দেখে, হ্যাঁ বাট এই যে ইনপুট করে যে এই যে রেকর্ডিং করা যে এত ডিফিকাল্ট কাজ, হ্যাঁ হ্যাঁ বিকজ আমি অনেক আগে আমার মনে আছে লাইক এ লেভেলস এর টাইমে আমি একবার এরকম শুট মানে রেকর্ডিং করছিলাম অনেক আগে উইথ সাম ফ্রেন্ডস। তো তখন এতক্ষণ লাগলো একটা টেক যে কতবার দিতে হয়, ওইটাই। ইটস নট ইজি। খালি মিউজিক বানাইলাম আর একবারে হয়ে গেল, এটা কিন্তু আসলে না। আজকেও আমি যখন আমার আজকে এখানে আসার আগে যে দেরি হয়ে গেছে, সরি ওটা না 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 ইটস ফাইন। সো 5টার সময় আমি টেকে ঢুকছি, টেক শুরু হয়েছে 6টায় না 5:30টার দিকে। আমি চিন্তা করতেছি টেক দিতে না জানি কতক্ষণ লাগে, আমার মনে হয় আজকে শেষ। পরে দেখলাম যে টেকটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এটা আবার ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারের উপরেও। আচ্ছা। সো যে আপনার টেকটা নিতেছে বা যে করতেছে, উনি যদি ওরকম এক্সপিরিয়েন্সড হয়, উনি তো খুব কুইক শেষ করতে পারবে। দেন এগেন তালে বাজানোর ব্যাপারটাও থাকে, যে যত এক্সপিরিয়েন্স তার কাজ তত তাড়াতাড়ি শেষ হবে। সো এই ব্যাপারটাও কিন্তু আছে, যা ইয়ং মিউজিশিয়ান যারা আছে অবশ্যই মেট্রোনমে প্র্যাকটিস করাটা কিন্তু কোনো বিকল্পই নাই। আচ্ছা। সো যত ওয়ার্ল্ডের যত গিটারিস্ট হোক, যত যেই হোক, ওরা মেট্রোনম দিয়েই শুরু করে, এবং যে কোনো একটা প্র্যাকটিস স্লো মেট্রোনম দিয়ে শুরু করে আস্তে আস্তে ফাস্ট হবে, এবং স্লোতে প্র্যাকটিস করাটাই সবচেয়ে কঠিন। ফাস্ট কিন্তু খুবই ইজি। বিটের সাথে সাথে চলে যায়। হ্যাঁ অলরাইট, অলমোস্ট এন্ড অফ দ্য আমাদের শো, অ্যান্ড ওয়াও এত কথা বলে ফেলছি। আমরা কেমনে জানি হয়ে গেল, অ্যান্ড এত ইনসাইটটা পাইলাম যে অ্যাজ এ বেসিস্ট যে আসলে এত কিছু যে আসলে বলার থাকে, এটা কিন্তু আমাদের ক্রাউড জানেই না। বাট এই যে বেসিসের যে এক্সিস্টেন্স, এটাও কিন্তু অনেকে ঠিকমতো বোঝেও না। বাট দেয়ার আর লট টু ইট, বিকজ ইউ কানেক্ট এভরিথিং টুগেদার। এটা জাস্ট 10% অফ দ্য whole thing that you that you experience. So I think এই লাইনে মিউজিক লাইনে যারা যাবে তাদের আসলে কি কি থাকা উচিত, লাইক ইউনো কি বলবো, গোল থাকা উচিত? গোলের মধ্যে প্রথমেই হচ্ছে প্র্যাকটিস, অনেক গান তুলতে হবে, অনেক। সো আমাদের যেমন ব্যাক ইন দ্য ডেইজ, মানে যখন মানে আমি অ্যাজ এ বেসিস্ট মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি বেসটাই ক্যারি করে, আমার মনে হয় এটা দিয়ে কিছু একটা করা সম্ভব বাংলাদেশে। সো আমার মনে আছে যে আমি মনে হয় মিনিমাম না হলেও 2000 গান আমি তুলছিলাম বেজে। মাই গুডনেস মি, সো 2000। সো মানে নেম এনি সং ওই টাইমের মনে হয় ওইটাই আমার তোলা আছে এরকম। এই এখন যদি থাকতো তাহলে বলতাম এখন একটা বাজাত। হ্যাঁ, সো এরকম হয়েছে, মানে ওই যে
ওটা করতে করতে দেখা যায় কি মানে সবকিছুর জন্য ইউ হ্যাভ টু বি রেডি। মানে এইটা যে আচ্ছা ঠিক আছে, আমার জীবনে এখন হয় যে এনি ব্যান্ড মানে এইখানে আমাদের ফ্রেন্ডের মধ্যে সেটা যেই ব্যান্ডই হোক না কেন, টপ মোস্ট থেকে শুরু করে মানে মডারেট লেভেলের যত ব্যান্ডই হোক, তাদের বেসিস লাগলে কিন্তু দেখা যায় আমাকেই ফোন দেয় আচ্ছা যে আচ্ছা হ্যাঁ Because- পাভেল একজন আছে যে ওর সব গান তোলা আছে। আচ্ছা so Even that's মানে why আমার probably এইভাবে- you are being you মানে people can see you in literally almost all the হ্যাঁ shows. মানে আমি লাস্ট মানে করোনার মধ্যে একটা শোতে আর্টসেলের সাথে একটা শো ছিল, হঠাৎ করে রাফা রাতে ফোন দিছে কালকে আর্টসেলের সাথে বাজাইতে পারবি? কি Right. গান? অধাকা স্বর্গ আর এই কি গান পারবি না? পারস না? আমি হ্যাঁ পারি। হ্যাঁ ঠিক আছে। সাজু ভাইরে ফোন দিল, হ্যাঁ সাজু ভাই পারে। পরে একটা প্র্যাকটিসে গেলাম, Done. বাজাইছি, সাজু ভাই বলছে তুমি তো পারোই সব, এত কি প্র্যাকটিস দরকার, চলো বাসায় যাই। Whoa, মানে man. এইগুলাই মানে ওই জন্য ইউ হ্যাভ টু বি মানে রেডি। Ready. এই যে আমি যদি এটা না করা থাকতো আমি তাহলে এই হয়তো ওই দিন opportunity হয়তো ওইটা মিস হয়ে যেত। exactly. সো এই জন্য ইউ হ্যাভ টু বি রেডি, সব কিছু তোলা থাকতে হবে, সব কিছু জানতে হবে। মানে আমারও তো এরকম থাকে যে অনেক সময় একদিনে আমি 2টা শো পড়ে যায়, আমার নিজেরই দেখা যায় যে আমার আরেকজনকে অ্যাসাইন করে দিতে হয়। সো আমার ওই অ্যাসাইন যাকে করতেছি তাকে তো ট্রাস্ট তার তো ওইভাবে হ্যাঁ ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। not an easy task. Not an easy হ্যাঁ, task, হ্যাঁ, ভাই, হ্যাঁ। not an easy task. মানুষ আসলে ওই যে ওইটাই দেখে যে কিভাবে পারফর্ম হচ্ছে, কিভাবে আউটপুটটা এসে পড়ছে, হ্যাঁ, হ্যাঁ। আসলে এত হার্ড ওয়ার্ক। মানে এখন তো আমরা দেখতেছি যে শো করার জন্য হার্ড ওয়ার্ক আছে, নট অনলি গান অবশ্যই। প্রডিউস করার জন্য। সো ইউ নিড টু হ্যাভ প্যাশন, টাইমিং অ্যান্ড অনেক গান প্র্যাকটিস থাকতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অলমোস্ট এন্ড অফ আওয়ার এপিসোড। দ্য লাস্ট কোয়েশ্চেন টু মিস্টার পাভেল, সেটা হচ্ছে এত কাজ যে করতেছেন, এত শো যে করতেছেন, এত এই যে বললেন যে একদিনেও 2টা শো অ্যান্ড কনস্ট্যান্টলি অ্যান্ড ইউ আর রানিং দ্য বিজনেস, মানে টাইম কি দেওয়া যায় আসলে সবকিছু? ফ্যামিলি টাইম কি থাকে এই নাকি জন্য তো স্যাক্রিফাইস দ্যাট ইউ আর মেকিং? স্যাক্রিফাইস তো করতেই হয়। আচ্ছা মানে মাঝখানে এরকম সিজন যখন যায় আমাদের ওই উইন্টার বেসিক্যালি, তখন দেখা যায় আমার বউয়ের সাথে আমার দেখা হয় উইকে একদিন এরকম। ভাই এটা তো অন্য লেভেলের স্যাক্রিফাইস ভাই। সো এরকম হয়, হঠাৎ করে চলে যাই, নাই থাকি না। রাইট। মানে আজকে এইখানে কালকে ওইখানে, হঠাৎ করে শুনতেছে যে আমি বললাম যে একটু জামা কাপড় প্যাক করতে হবে, কেন? কালকে তো আমি একটু ইউএস যেতে হবে, এরকম। ও মাই গড। লাস্ট ইউএস এর একটা টোরে এমন হয়েছে যে আমি ছিলাম কক্সবাজার একটা কাজে, হ্যাঁ হ্যাঁ। সো আমাকে ফোন দিয়ে জানাইছে যে পাভেল তোমার কালকে সকালেই ফ্লাই করতে হবে। আমি বললাম যে সকালে আমি কেমনে ফ্লাই করবো, এটা তো সম্ভব না। স্যার না করো, আমি জানি পারবা। সো আমার পাসপোর্ট ছিল হচ্ছে ইউকের অ্যাম্বাসিতে। সো আমি আমার ওয়াইফকে বলছি যে তুমি ইউকের অ্যাম্বাসিতে যাও, যা বলো যে কিভাবে এটা উঠানো যায়, তুমি পাসপোর্টটা উঠে রাখো, কারণ আমার সকালে ফ্লাইট। ও বলতেছে এটা কি সম্ভব কোনো দিন? আমি বলছি সম্ভব, করো, মানে মেক ইট হ্যাপেন। সো ও গিয়ে কেমনে জানি ইউকেন থেকে যে ওই যে ভিএফএস এর থেকে পাসপোর্টটা নিতে গেছে। আমি জানিও না যে যেই জন্য নিতে গেছে আমি ভিসাটা পাইছিও কিনা। ও এখান থেকে, আমি এখানে কাজ করতেছি কক্সবাজারে, ও এখান থেকে নিচ্ছে, বলছে হ্যাঁ আমরা ভিসা পাইছি, আমাদের তো ইউকে যাওয়ার কথা, তুমি ইউএস যাইতেছো এখন, সে কিছু করার নেই, যাইতে হবে। সুপার গাইজ, এখানে কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ শিওর, ফিটনেস। মানে ফিটনেসটা থাকা খুবই জরুরি। আর এখন মানে যেরকম অবস্থা আমাদের ফুডের, খুব মানে ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ, আপনি কি খাচ্ছেন, কোনটা খেয়ে আপনি ফিট থাকতে পারবেন। কারণ আপনি যদি ফিটই না থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। সিমেন্টেড আ ওয়ার্ড, আ সেন্টেন্স, যেটা মানুষ বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ আ, এটা কিন্তু ক্লিয়ার করে দিল ভাই, ক্লিয়ার করে দিল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। Guys, this is a very enjoyable discussion. At least আমার কাছে অনেক enjoyment লাগছে, because there are certain things that I also learn as well. So thank you again for coming to the show. Thank you. Till the next episode, please like, subscribe, and we also have a YouTube channel. আমরা recently launch করেছি, so please do like that and help us to gain our followers. And thank you so much. Thank And you. hope to see you again. Assalamu alaikum.